ডিয়ার স্টুডেন্টস, আরো একবার হাজির হয়ে গেছি তোমাদের সঙ্গে সহজই স্টাডিতে। বাংলা ক্লাস নাম্বার 37। চলো, আজকেও আমরা একটা ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট, সম্ভাব্য প্র্যাকটিস সেট যেভাবে হতে পারে সেভাবে আলোচনা করব। এবং এরপর থেকে তোমাদের জন্য প্রত্যেক দিন একটা নতুন নতুন প্র্যাকটিস সেট থাকবে, প্রত্যেকটাই আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো। আজকের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে ধাতুর পরে যে প্রত্যয় যোগ করা হয় তাকে কি বলা হয়? আচ্ছা দেখো, ধাতুর পরে যে প্রত্যয় যোগ করা হয়, প্রত্যয় এই যে বিষয়টা, আমি জাস্ট একটা সংক্ষিপ্ত তোমাদেরকে ধারণা আগের দিনকে এমসিকিউ করাতে করাতে বলেছিলাম যে প্রত্যয়টা হচ্ছে যে যখন কোনো ধাতু বা শব্দ, ধাতু বা শব্দর পর একটা নতুন বর্ণ বা বর্ণ সমষ্টি বসছে, নতুন বর্ণ সমষ্টি বসে এবং একটা নতুন শব্দ তৈরি করে, তাকে আমরা বলছি কি? প্রত্যয়। আর এই প্রত্যয়টা ধাতুর পর শব্দ বসে, অথবা এই যে নতুন বর্ণ যেটা ধাতুর পর বসছে অথবা শব্দের পর বসে, ধাতুর পর যখন বসবে তখন আমরা তাকে কি বলবো? যে কৃৎ প্রত্যয়। এই কৃৎ প্রত্যয় নামটা তোমরা এর আগেও শুনেছো। কোথায় শুনেছো বলো তো? উপপদ তৎপুরুষ করবার সময় সমাসে উপপদ, প্রথমটা উপপদ আর সেকেন্ডটা ছিল কি? কৃদন্ত পদ। অর্থাৎ কৃদন্ত মানে কৃৎ প্রত্যয় থেকে যে শব্দটা বের হয় তাকে আমরা কৃদন্ত পদ বলি, তাই তো? তাহলে ধাতুর পরে, ধাতু থেকে যে প্রত্যয়টা বের হয় তাকে আমরা কৃৎ প্রত্যয় বলি, আর শব্দ থেকে যখন কোনো প্রত্যয় বের হয় তাকে আমরা শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয় বলে থাকি। ঠিক আছে, তাহলে এটা আমরা জেনে রাখলাম। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর কি হবে? একের হচ্ছে সি, একের হচ্ছে সি, যেটা হলো কৃৎ প্রত্যয়। চলো নেক্সট। নেক্সট হচ্ছে চলিত ভাষায় কোন শব্দের ব্যবহার সব থেকে বেশি? আচ্ছা, মানে আমরা যে শব্দটা এখন ব্যবহার করি বা ঊনবিংশ শতকের পর বাংলা সাহিত্যে যে শব্দগুলো বেশি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে তদ্ভব আর দেশি শব্দ। তদ্ভব শব্দ এবং দেশি শব্দ বাংলা সাহিত্যে সব থেকে বেশি পরিমাণ এখন ব্যবহৃত হচ্ছে। সেটা হচ্ছে তদ্ভব শব্দ, মানে যেটা সংস্কৃত শব্দ থেকে সরাসরি না এসে বিভিন্ন প্রাকৃত অপভ্রংশ তার মধ্যে দিয়ে এসেছে, এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। আর দেশি শব্দ তো তোমরা জানোই। আচ্ছা, তোমাদেরকে গতকালই বলেছিলাম যে ম্যাথসের এই যে নতুন যে কোর্সটা যেটা শুরু হয়ে গেছে অলরেডি অনলাইন ব্যাচে, যার তোমাদের যে স্ট্রাকচারটা সেটা একটু কমানো হয়েছে। মাত্র কয়েকদিনের জন্য তোমাদের এই অফার ₹499 3 মান্থসের জন্য ম্যাথস করার সুযোগ থাকছে। তোমরা অবশ্যই ডিটেলস জানবার জন্য 8348817027 এই নম্বরে জসিম স্যারের সাথে কন্ট্যাক্ট করে ফেলো খুব তাড়াতাড়ি। চলো নেক্সট। নেক্সট হচ্ছে 3, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? দেখো, গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে 4 প্রকার। কেন না, গঠনগত দিক থেকে আমরা যেটাকে বলে থাকি যে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, আর এখন একটা আমরা বলি সেটা হলো মিশ্র বাক্য। তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে 4 প্রকার। তাহলে 4 প্রকার কি কি? সরল বাক্য, যৌগিক বাক্য, কারণ অনেকেই এই প্রশ্নটা আসে যে যখনই কোনো কিছুকে ভাগ করা হয় শুধুমাত্র ভাগগুলো কয় প্রকার সেটা না বলে যদি একটা ডিটেলস বলে দেওয়া হয় যে কয় ভাগে ভাগ করা হয় সেইটা কি কি, সেই জন্য এটা বলে দিলাম যে গঠনগত দিক থেকে বাক্য এই মুহূর্তে 4 প্রকার: সরল, যৌগিক, জটিল এবং মিশ্র বাক্য। অনেকে আবার মিশ্র বাক্যকে ধরে না, সেক্ষেত্রে উত্তর 3 প্রকার হবে, তবে এক্ষেত্রে ধরবে তোমরা 4 প্রকার উত্তর দিবে। নেক্সট। আচ্ছা, পরের প্রশ্নটার উত্তর তোমরা দেবে কারণ এটা আমি দেব না, এটা আমি তোমাদেরকে অলরেডি করিয়ে দিয়েছি। বলো, শাঁখ বাজে এটি কোন বাচ্যের উদাহরণ? শাঁখ বাজে এটি কোন বাচ্যের উদাহরণ? এটা হচ্ছে, বলো তোমরা, এ হচ্ছে কর্তৃবাচ্য, বি হচ্ছে কর্মবাচ্য,
সি হচ্ছে কর্মকর্তৃবাচ্য, এন্ড লাস্ট ওয়ান হচ্ছে ভাববাচ্য। এর উত্তরটা তোমরা দেবে, লিখে ফেলো। নাম্বার 4, নাম্বার 4 আনসার হচ্ছে সি, তাই তো? নাম্বার 4 আনসার হচ্ছে সি, কর্মকর্তৃবাচ্য। কারণ এখানে সরাসরি কোনো কর্তা নেই, এখানে কর্ম অর্থাৎ শাঁখটা কর্তার মতো আচরণ করেছি, সেই জন্য এখানে কর্তা উহ্য, কর্মটা কর্তার মতো আচরণ করছে, তাই এটা হবে কর্মকর্তৃবাচ্য। নেক্সট নাম্বার 5, শুদ্ধ বানান কোনটা হবে? এর মধ্যে শুদ্ধ বানান কোনটা হবে? 5-এর অবশ্যই শুদ্ধ বানান হবে এ। 5-এরটা উত্তর হবে এ। আকাঙ্ক্ষা স্পেলিং উঙয় খিঁয় আকার, খিঁয় মানে ক আর মূর্ধন্য স, ক প্লাস হচ্ছে মূর্ধন্য স, তাই তো? এটা হচ্ছে খিঁয়। ঐহিক শব্দটির পদান্তর কি হবে? ঐহিক শব্দটির পদান্তর করলে কি হবে? দেখো, এর উত্তর হচ্ছে ঐহিকতা, এর উত্তর হবে ঐহিকতা। ওকে, তাহলে 6-এরটা হচ্ছে ডি আনসার। নেক্সট, কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়? আগে খেয়াল করে দেখো যে সমুচ্চয়ী অব্যয় কোনগুলো বলেছিলাম, তাহলে কোন বাক্যে এটা ব্যবহার করা যেতে পারে? দেখো, এক্ষেত্রে উত্তর কি হবে? সমুচ্চয়ী অব্যয় কোন বাক্যে ব্যবহার করা যায়? সমুচ্চয়ী অব্যয়টা আগে খেয়াল করো যে কোনগুলো হতে পারে, তাহলে সেই অনুযায়ী তোমরা করতে পারবে। সমুচ্চয়ী অব্যয় অর্থাৎ কোনগুলো ছিল? দেখো, যেমন তবে, কিংবা, এইগুলো দিয়েছিল তো। তাহলে এটা মূলত যৌগিক বাক্যে দেখতে পাওয়া যায়, জটিল বাক্যে দেখতে পাওয়া যায়। আচ্ছা, যৌগিক বাক্যেও কিন্তু দেখতে পাওয়া যায় সমুচ্চয়ী অব্যয়, যেমন ও এবং এইগুলো থাকলে যৌগিকে দেখতে পাওয়া যায়, কিন্তু উত্তর তোমাদের জটিল হবে। ঠিক আছে, জটিল বাক্য হবে, কারণ অনেক ক্ষেত্রে নতুবা, কিংবা এই যে শব্দগুলো রয়েছে, যদি, তাহলে, সেই জন্য এটা যৌগিক বাক্য উত্তর হবে। তাহলে 7-এরটা হচ্ছে বি। আচ্ছা, বিজ্ঞান শব্দটিকে বর্ণ বিশ্লেষণ করলে কি হবে? দেখো, এটা একটু আগে দেখে নাও, অপশনটা পরে দেখো বর্ণ বিশ্লেষণ কিভাবে করতে হয়। দেখো দেখো বর্ণ বিশ্লেষণ হচ্ছে, প্রথমে দেখো বিজ্ঞান বলেছে, তাহলে ব হবে, ব ব্যঞ্জন বর্ণ, তার সঙ্গে স্বরবর্ণ আছে হস্যই, হলো। তারপর কি আছে? বর্গের জ এবং ইঙ, যখন কোনো যুক্তাক্ষর থাকবে দুটো যুক্তাক্ষর আগে বসিয়ে নেবে, দুটো যুক্তাক্ষর আগে পরপর বসিয়ে নেবে, সেক্ষেত্রে কোনো ভুল করবে না। তারপর স্বরবর্ণটা বসাবে, অর্থাৎ আ বসবে, তারপর দন্তের ন বসবে, লাস্টে অ বসবে। ঠিক আছে, দন্তের ন বিজ্ঞান আছে, তার সঙ্গে লাস্টে অ, তাহলে ব হস্যই বর্গের জ ইঙ আ দন্তের ন অ, আর প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত দিয়ে দেবে। ওকে, ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত দেবে। এক্ষেত্রে উত্তরে অপশনে যেটা আছে সেটাই হবে, তো এক্ষেত্রে উত্তরটা হবে এ। এ উত্তর হবে। এখানে দেখো, এই যে কটা ব্যঞ্জন বর্ণ আছে তাদের নিচে হসন্ত দেবে, মাস্ট এটা। ঠিক আছে, অপশনে দেওয়া ছিল না, তাই জন্য এখানেও দেওয়া হয়নি, কিন্তু এটা নিয়ম, এটা দেবে, তবেই এটা সঠিক হবে। ওকে, তাহলে এইভাবে বর্ণ বিশ্লেষণ করতে হয়। যখন কোনো যুক্তাক্ষর থাকবে, দুটো যুক্তাক্ষরকে আগে পাশাপাশি বসিয়ে নেবে, তারপর তার স্বরবর্ণটা বসাবে। আর লাস্টে দেখো দন্তের ন আছে, তাই জন্য অ হয়েছে। এবার আমার কথা হতে পারে, অনেকে তো বলে যে বিজ্ঞান তো ম্যাম, তাহলে পাশে কেন আবার অ হচ্ছে?
দন্তের নয়ের সঙ্গে অ, যদি দন্তের নয়ের সঙ্গে হসন্ত থাকতো ইন কেস, তাহলে কিন্তু আর তার পাশে অ বসতো না। মানে যদি হসন্ত থাকে কোনো ব্যঞ্জন বর্ণের শেষ বর্ণটাতে, তাহলে তার পাশে আর কোনো স্বরবর্ণ বসবে না। ওকে, চলো নেক্সট 9। নাম্বার 9 হচ্ছে এবার সবাই দাঁড়িয়ে পড়ুন। এটা কি ধরনের, মানে রেখাঙ্কিত পদটা, এক্ষেত্রে এবার কি হবে, এটা কি ধরনের ক্রিয়া? এবার সবাই দাঁড়িয়ে পড়ুন, এটা কি সংযোগমূলক ক্রিয়া, এটা কি অসমাপিকা ক্রিয়া, এটা কি প্রযোজক ক্রিয়া, নাকি এটা হচ্ছে নাম ধাতুজ ক্রিয়া? আচ্ছা, এবার সবাই দাঁড়িয়ে পড়ুন, এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে দাঁড়িয়ে। দাঁড়িয়েটা হচ্ছে তোমার এখানে বের করতে বলেছি। এবার সবাই দাঁড়িয়ে, এই দাঁড়িয়েটা কি হবে? দাঁড়িয়েটা দেখো অসমাপিকা ক্রিয়া, তাই না? অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, এটা তো অসমাপিকা ক্রিয়া, প্লাস এটাকে আরো একটা ক্রিয়া বলা যায়, সেটা হচ্ছে সংযোগমূলক ক্রিয়া। এবার সবাই দাঁড়িয়ে, তোমরা তো উত্তর দেবে, আচ্ছা ঠিক আছে, কিন্তু এটাকে আমরা বলে থাকি সংযোগমূলক ক্রিয়া। এবার কথা হলো, কেন এটাকে আমরা সংযোগমূলক ক্রিয়া বলছি? কেন এটাকে আমরা সংযোগমূলক ক্রিয়া বলবো? কেন বলবোটা কেন? সংযোগমূলক হচ্ছে যেখানে বিশেষ্য, বিশেষণ, অব্যয় এগুলোর সাথে কয়েকটা ধাতু এবং যোগে অনেক ধাতু তৈরি হয়। ঠিক আছে, যেমন ধরো আমি বললাম, মানে অনেকগুলো ধাতুর সঙ্গে অ্যাড করে এটা তৈরি হয়, তাই জন্য এটাকে সংযোগমূলক ক্রিয়া বলা যেতে পারে। তাহলে এখানে এটা দাঁড়িয়েটা দাঁড় ইয়ে, ঠিক আছে, দাঁড় এই ধরনের ধাতু থেকে এসেছে, তাই এটাকে সংযোগমূলক ক্রিয়া আমরা বলবো, কিন্তু তোমরা এটাকে অসমাপিকা ক্রিয়া হিসেবেই দেখো। ওকে, তাহলে উত্তর হবে এক্ষেত্রে বি। উত্তর হবে এক্ষেত্রে বি। নেক্সট, নিমরাজি। নিম শব্দটা কি অর্থে এই উপসর্গটি ব্যবহৃত হয়েছে? মানে এই অর্থে তুমি পুরোপুরি রাজি নয়, এক কথায় আমরা বলতে পারি যাকে গড় রাজি, তাই তো? সেই অর্থে ব্যবহার করা হয়, মানে তুমি পুরোপুরি নয়, অর্ধেক। তাহলে এক্ষেত্রে আনসার হবে কি হবে? বি। 10-এর হচ্ছে বি। নাম্বার 10 আনসার হলো বি, মানে তুমি পুরোপুরি রাজি নও, অর্ধেক রাজি হয়েছো। নিম রাজি, গড় রাজি, এই শব্দটাকে বলা হয়। আচ্ছা, ক্রিয়ার প্রাধান্য থাকে কোন বাচ্যে? কোন বাচ্যে ক্রিয়ার প্রাধান্য থাকে? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এবং কর্মকর্তৃবাচ্য। এক্ষেত্রে উত্তর হবে সি। তোমাদের বাচ্য এখনো করাইনি আমি, বাচ্য করাবো। এক্ষেত্রে উত্তর হবে সি, ভাববাচ্য। ভাববাচ্যে অবশ্যই কি হয় না, ক্রিয়ার প্রাধান্য থাকে, ক্রিয়াপদটার একটা প্রাধান্য আছে। লোকটি মাটিতে সাঁতার কাটছে, বাক্যটিতে কিসের অভাব আছে? আচ্ছা, এটা তো কোনো যোগ্যতা কিছু তো বোঝাচ্ছে না। আসক্তি, অর্থাৎ লোকটি মাটিতে সাঁতার কাটছে। মাটিতে কি সাঁতার কাটা যায়? মাটিতে কি সাঁতার কাটা যায়? তাহলে আসক্তি কথাটার অ্যাকচুয়ালি অর্থ কি হবে? এখানে হচ্ছে অর্থ সঙ্গতি নেই, এখানে অর্থের সঙ্গে সঙ্গতি নেই। অর্থ সঙ্গতি নেই, অর্থর মিল নেই, তাই জন্য এটার উত্তর হয়েছে বি, আসক্তি। আকাঙ্ক্ষা মানে তোমরা জানো, আসক্তি মানে জানো, আসক্তি আর যোগ্যতা, যোগ্যতা মানেও জানো। আচ্ছা, থুতু থেকে থুথু, মানে তটা এখানে থ হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করো, তটা ছিল হচ্ছে এখানে ত, আর সেটা হয়ে গেছে থ। তাহলে এখানে কি হবে? তাহলে এটি কি ঘোষী ভবন, পিনায়ন, ক্ষীণায়ন, নাকি অঘোষী ভবন? তাহলে এটা কি হতে পারে? দেখো, এখানে বলছে ঘোষী ভবন এটা হবে, নাকি পিনায়ন, নাকি ক্ষীণায়ন, আর একটা হলো অঘোষী ভবন। তাহলে আমরা এটাকে কি বলবো? তটা হচ্ছে প্রথমত, একটু মনে করে দেখো, তোমাদেরকে পড়িয়েছিলাম অল্প প্রাণ বর্ণ, মনে পড়ছে? অল্প প্রাণ বর্ণটা কি ছিল?
সেই অল্প প্রাণ বর্ণটা এখানে মহাপ্রাণ বর্ণ হয়েছে। সেই অল্প প্রাণ বর্ণটা এখানে মহাপ্রাণ বর্ণ হয়েছে। তাহলে এখানে আমরা ঘোষীভবন কিভাবে বলতে পারি? তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে যে কোনো সঘোষ ধ্বনির প্রভাবে যদি অঘোষ ধ্বনিটা সঘোষে পরিণত হয়, মানে ধরো এই যে থটা রয়েছে, তাহলে কোনো অঘোষ ধ্বনি যখন কি করছে, সঘোষ ধ্বনির কাছাকাছি চলে আসে, সঘোষ ধ্বনিটা যখন অঘোষ ধ্বনির কাছাকাছি চলে আসে, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো কি, যে সেটা হচ্ছে ঘোষীভবন, তাই তো? আচ্ছা, তাহলে এখানে তো সেরকম কিছু আমরা দেখছি না। এখানে ত আমরা জানি যে ওটা হচ্ছে তোমার ত হচ্ছে এখানে একটা অল্প প্রাণ বর্ণ, একটা মহাপ্রাণ বর্ণ, তাহলে সেটা তো সম্ভবপর নয়। তাহলে এখানে দেখো আর একটা হচ্ছে যেটা, যে পিনায়ন, পিনায়নটাকে যদি আমি বলি, তাহলে পিনায়নকে কি বলবো, যে অল্প প্রাণ বর্ণ মহাপ্রাণ বর্ণতে পরিণত হচ্ছে। যখন কোনো অল্প প্রাণ বর্ণ মহাপ্রাণ বর্ণতে পরিণত হয়, দেখো থুতু, দেখেছো এটা হয়ে যাচ্ছে থু থু, থু থু, তাহলে থুতু এটা কি হচ্ছে, যেমন এটা হচ্ছে তোমার মহাপ্রাণ বর্ণতে পরিণত হচ্ছে। তাহলে এক্ষেত্রে যেটা আমরা বলবো যে পিনায়ন মানে হচ্ছে যেটা এক্ষেত্রে তাহলে আমরা কি বলবো, এক্ষেত্রে আমরা যেটা বলবো যে অল্প প্রাণ বর্ণ, যেমন দেখো যে তাহলে এক্ষেত্রে উত্তরটা কি হবে, এক্ষেত্রে উত্তর হবে এটা পিনায়ন, ঠিক আছে? এক্ষেত্রে উত্তর হবে এটা হচ্ছে যেমন পিনায়ন, যেমন এখানে কি হচ্ছে, ট ত থেকে থ হয়েছে, সিমিলারলি ত থেকে থ, যেমন কাঁটাল, কাঁটাল থেকে কাঁঠাল হয়েছে, ঠিক আছে? কাঁটাল থেকে, আচ্ছা সরি, এটা তোমার কি বলে, এটা হচ্ছে অল্প, মানে কাঁটাল থেকে যখন এই থুতু থেকে থুতু হবে, মানে দেখো এই থটা কি ছিল, সরি দেখো এই থটা কি ছিল, এটা হচ্ছে মহাপ্রাণ বর্ণ ছিল, এটা অল্প প্রাণে পরিণত হয়েছে, ততে পরিণত হয়েছে, এটা হলে এটাকে আমরা বলে থাকবো অল্প প্রাণী ভবন, বা যেটাকে আমরা বলে থাকবো পিনায়ন, ঠিক আছে? কিন্তু যখন থুতু, অর্থাৎ এইটা হচ্ছে অল্প প্রাণ, এটা কি হচ্ছে মহাপ্রাণে যাচ্ছে, থুতু দেখো থ মহাপ্রাণে যাচ্ছে, তাহলে তাকে আমরা কি বলবো, ক্ষীণায়ন। তাহলে এক্ষেত্রে আনসার হবে 13C, এক্ষেত্রে আনসার হবে 13C। চলো নেক্সট, হ ধাতুর সঙ্গে নিচের কোন সংস্কৃত উপসর্গটি যোগ করলে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়? আগের যে গুলো বলছি না, ওগুলো কিন্তু তোমাদের একটা একটা করে আমি পড়াবো, কারণ ওগুলো একটু শক্ত আছে, তাই কোনো না কোনো আমরা প্রত্যেকটা সেট তোমরা ফলো করতে থাকো, প্রত্যেকটা সেটে আমরা একটা করে আলোচনা করলেই কিন্তু উদাহরণ সমেত শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাই প্রত্যেকটা ক্লাস কিন্তু অবশ্যই ফলো করবে এই ধরনের প্রশ্নগুলো পাওয়ার জন্য। এখন তো মডারেট প্রশ্ন করাচ্ছি, আবার ইজি কয়েকদিন বাদে করব। 14 হচ্ছে বি, দেখো হ ধাতুর সঙ্গে নিচের কোন সংস্কৃত উপসর্গটি যোগ করলে নতুন অর্থবোধক শব্দ তৈরি হবে? তাহলে এটা হবে অতি। নেক্সট অতীত, এটা তোমরা সকলে জানো অতীত। যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, আমি কিন্তু বারবার তোমাদের একটাই কথা বলি, সেটা হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে যে এই কোয়েশ্চেনের, এই তোমার কি বলে ক্লাসের এই কোয়েশ্চেনটা আমি বুঝতে পারিনি, তাহলে আমি সেটা তোমাদেরকে অবশ্যই রিপিটেডলি বলবো, ক্লাস নাম্বার এবং কোয়েশ্চেন নাম্বার দুটোই আমাকে বলে দেবে। চলো নেক্সট,
এটা তো অতীত, তোমরা সকলেই জানো। 15A আনসার করিয়ে দিয়েছিলাম এটা তোমাদেরকে। নেক্সট, তাদের লড়াই আপনা আপনি মিটে গেছে। এটা কি ধরনের আপনা আপনি, কি ধরনের সর্বনাম এটা? এটা হচ্ছে নিজেদের মধ্যে, তাই তো, পারস্পরিক নিজেদের মধ্যে মিটে গেছে। 16C, দেখো মনে করে দেখো, করিয়েছি এটা। এগুলো সব তোমাদেরকে করানো হয়ে গেছে। যারা আজকে প্রথম আমার ক্লাস দেখছো, অবশ্যই ডিটেল ক্লাসগুলো ফলো করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সমস্ত ক্লাস পাওয়ার জন্য, ঠিক আছে? আর একটা কথা, তোমাদের ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রামের লিংক যাচ্ছে, সেখানে আরো তথ্য পেতে, সমস্ত ধরনের ক্লাস পেতে টেলিগ্রাম গ্রুপে কিন্তু যুক্ত হয়ে যাও। আচ্ছা, 17, তমোহর শব্দটির একটা সমার্থক শব্দ কি হবে? আচ্ছা, এক্ষেত্রে উত্তর কি হবে? এক্ষেত্রে উত্তর হবে যেটা, সেটা হচ্ছে পূষা। এক্ষেত্রে শব্দটার উত্তর হবে তমোহর। তমোহর শব্দটার একটা অর্থ হচ্ছে পূষা, ঠিক আছে? খুব ইজিয়েস্ট একটা শব্দ এটা, তমোহর, যেটাকে আমরা বলে থাকি সূর্য, এইগুলোকে বলা হয়। ওই জন্য এই ধরনের শব্দ থেকে এসছে, আলো, মানে যেটা পজিটিভ সাইন বোঝায় আর কি, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে হচ্ছে উত্তর হবে এ, 17A, তমোহ। হ্যাঁ, যেটা বলছিলাম, আচ্ছা, এর বিপরীত শব্দ হচ্ছে তোমার অবশ্যই মানে সূর্য, তমোহর মানে তমগ্ন, অন্ধকার থেকে এসছে বিষয়টা, ঠিক আছে? পূষা উত্তর হবে। নেক্সট, 18, 18টা দেখো, কত না দিনে দেখা, না কোন শ্রেণীর অব্যয়? কত না দিনে দেখা, কি ধরনের অব্যয় হবে এটা? অসম্মতি সূচক, আলংকারিক, ভাববাচক, আর সংযোজক। দেখো, এক্ষেত্রে উত্তর হবে অবশ্যই আলংকারিক। কত, কত দিনে দেখা, এটা আমরা ব্যবহার করতে পারতাম, এখানে আমরা একটা না শব্দ ইউজ করেছি। এই যে না, নাটা দিয়ে কি হয়েছে, বাক্যটার মধ্যে অলংকার যুক্ত হয়েছে, বাক্যটার সৌন্দর্য বৃদ্ধি ঘটেছে। সেটাই হচ্ছে তোমার 18B, আলংকারিক অব্যয়। একটু মনে করে দেখো, এগুলো সব তোমাদেরকে অলরেডি করিয়ে দিয়েছি। 19 হচ্ছে সি, ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি, তিনি হলেন আর কেউ নয়, জিতেন্দ্রিয়, ঠিক আছে? জিতেন্দ্রিয়। আর লাস্ট ওয়ান, নিচের কোন বানানটি অশুদ্ধ? ভুল কোনটা? আমি এখানে একটা বানানই দেখতে পাচ্ছি অশুদ্ধ। দেখো, এক্ষেত্রে দেখো, এখানে তো আমি অনেকগুলো বানান ভুল দেখতে পাচ্ছি। এক তো সংবর্ধনাতে ভুল আছে এখানে, এটাকে ষান্মাসিক হবে, এটা জানমাসিক করেছে। তাহলে এক্ষেত্রে উত্তর হবে ডি। হ্যাঁ, আর এখানে এটা বর্ধনাতে দিয়ে দাও, এর ওপরে মাথায় একটা রেফ দিয়ে দাও, তাহলে ব্যাপারটা ঠিকঠাক দাঁড়াবে। তবে না নইলে প্রশ্নটাই ভুল হয়ে যাবে। 20 হচ্ছে ডি উত্তর হবে, কোনোভাবে টাইপিং এ মিস্টেক ঘটেছে। আচ্ছা, 20 হচ্ছে ডি উত্তর হবে। কোনটি কোনটি অশুদ্ধ? তাহলে হলো আজকের এই যে 20 কোয়েশ্চেন্স করালাম, এগুলো মডারেট প্রশ্ন, এখন চলতে থাকবে। আরো বেশি করে এমসিকিউ দেখতে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। নিচে টেলিগ্রাম গ্রুপে যে লিংক যাচ্ছে, তোমাদের নিচে ডেসক্রিপশন গ্রুপে যে টেলিগ্রামের লিংক যাচ্ছে, সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাও। আচ্ছা, এই তো সন্ধি বিচ্ছেদটা আগের দিনই বলে দিয়েছিলাম। আর মাটি শব্দটি প্রকার অনুসারে কি ধরনের শব্দ? আচ্ছা, মাটি শব্দটা কি জাতীয় শব্দ? এটা একটা গুড কোয়েশ্চেন। এটা হচ্ছে দেখো, এই শব্দগুলো আমরা ভীষণভাবে গুলিয়ে ফেলি যে কোনটা কি জাতীয় শব্দ। কিভাবে তোমার এই শব্দগুলোর নির্ণয় করতে হবে সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই আমি বলে দেবো আলোচনা করতে করতে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে? এক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মাটি, এখানে তৎসম শব্দ 1 নম্বর বলেছে। আরেকটা কি বলেছে, আরেকটা অপশানে বলছে
যে অর্ধ তৎসম শব্দ, একদমই হবে না। অর্ধ তৎসম শব্দ মানে আমরা মূলত যেটা তোমার কি বলে, যেটাকে আমরা বিকৃত করে উচ্চারণ করি, আমরা কি করি, আমরা ঠিকভাবে উচ্চারণ করতে পারি না, তো এটাকে আমরা বিকৃত করে যখন উচ্চারণ করি সেই শব্দটাই হচ্ছে অর্ধ তৎসম শব্দ। তাহলে এক্ষেত্রে তো সেই জাতীয় এটা শব্দ নয়, তাই এক্ষেত্রে সেটা হবে না। ঠিক আছে, এটা কোনো মতেই হতে পারে না। তাহলে মাটিটা হচ্ছে মাটি, তাহলে তদ্ভব শব্দ। আচ্ছা, আর একটা হচ্ছে আগন্তুক শব্দ। ঠিক আছে, মৃত্তিকা থেকে মাটি, এটা হচ্ছে একটা তদ্ভব শব্দ, এটা একটা তদ্ভব শব্দ। ঠিক আছে, মৃত্তিকা হলে সেটা হবে তৎসম, তদ্ভব হচ্ছে মাটি, আর মেটে এই জায়গা, এই শব্দ জাতীয় হচ্ছে তোমার অর্ধ তৎসম শব্দ। নেক্সট, পেন নাম। এই দেখো এই শব্দটা প্রণাম, এটাকে বিকৃত ভাবে উচ্চারিত হয়েছে আমরা সুবিধার জন্য, সেটা হচ্ছে পেন নাম। এটা একদম চোখ বন্ধ করে অর্ধ তৎসম শব্দ, এটা কিন্তু চোখ বন্ধ করে অর্ধ তৎসম শব্দ, তোমরা খেয়াল রেখে দাও। আর এরপরে যেটা দেখো, আজকের যেটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, হাত। হাতটা কি জাতীয় শব্দ? হাতটা হলো কি জাতীয় শব্দ? এটা হচ্ছে তোমাদের এটা তোমাদের থেকে আমি জানতে চাইছি, এটা কি ধরনের শব্দ? তাহলে কি বলবে এটাকে? এক দেশি শব্দ, এটা হচ্ছে তোমার তৎসম শব্দ, এটা হচ্ছে তোমার কি বলবো, এটা হচ্ছে তদ্ভব শব্দ, আর একটা হলো বিদেশি শব্দ। ঠিক আছে, তাহলে উত্তরটা কি হবে বলে ফেলো। এটাই তোমাদের, এটারই উত্তরের অপেক্ষায় থাকলাম। অবশ্যই নেক্সট দিন আবার একটা অন্য ক্লাস করাবো, ক্লাস কেমন লাগছে সেটা বলতে কিন্তু অবশ্যই ভুলো না। ওকে, চলো আজকে তাহলে এই পর্যন্ত। থ্যাংক ইউ সকলকে, গুড নাইট, ভালো থেকো আর ক্লাস দেখতে থেকো।